দর্শক, আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ইউনিয়ন বাদে স্থানীয় সরকারের সব প্রতিনিধি অপসারণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে হাইকোর্টের রুল জারি। ব্যাংক দখলে ডিজিএফআইকে ব্যবহার করতেন এস আলম, এসআইবিএল এর 2 জনের অভিযোগ। মাঙ্কিপক্সকে কেউ আক্রান্ত না হলেও সতর্ক বাংলাদেশ, সুরক্ষা পাবে গুটি বসন্তের টিকা গ্রহণকারীরা। এবারে পুরো আয়োজনে যাচ্ছি দর্শক। দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা এবং উপজেলা পরিষদ এবং পৌরসভার মেয়র ও চেয়ারম্যানকে অপসারণ করেছে সরকার। স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে জেলা প্রশাসক, বিভাগীয় অতিরিক্ত কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসক নিয়োগ সরকারের ভালো বিকল্প, কারণ পালিয়ে যাওয়া জনপ্রতিনিধিদের ফিরিয়ে এসব প্রতিষ্ঠান চালু করা সম্ভব নয়। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। তারও আগে বিগত সরকারের জনপ্রতিনিধিরা গা ঢাকা দিতে বাধ্য হন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন স্থানীয় সরকারের সেবা প্রার্থীরা। এমন প্রেক্ষাপটে এসব প্রতিষ্ঠানের সেবা চালিয়ে নিতে কঠিন সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভার মেয়র, 493টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও 60টি জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়। ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই কারণে যে বাইরে থেকে লোক নিতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে কে কেমন, কার চিন্তাধারা কীরকম, যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। জনসেবার গুরুত্বপূর্ণ আরেকটি প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নিয়েও সরকারের ভাবনার কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কীরকম আছে। যদি পরবর্তীকালে কোনো সময় প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে যদি কোনো পদক্ষেপ নিতে হয়, সেটা সেভাবে নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ব্যবস্থায় ত্রুটি থাকায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভয় ছিল। পালানোর এটিই কারণ। আমাদের অতীতের 2-3টা নির্বাচন, জাতীয় নির্বাচন যেমন সঠিকভাবে হয়নি, একই রকমভাবে স্থানীয় নির্বাচনগুলো নির্বাচন হয়নি। সেই জন্য তারা কিন্তু আগে থেকেই তাদের দুর্বলতার কারণে তারা কিন্তু বেশিরভাগ পালিয়ে গেছেন। তো এই অবস্থায় বোধহয় সরকারের পক্ষে ওই মানুষগুলোকে ফিরিয়ে এনে লোকাল গভর্নমেন্ট চালু করাটা খুব ডিফিকাল্ট। এই যে 3টার ক্ষেত্রে যেই অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কাজটা করেছে। আমার মনে হয় এটা চেয়ে ভালো বিকল্প খুব একটা ছিল না। তার মতে এসব প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আইন না করে একটি আইনের মধ্যে আনা উচিত। এতে পরিচালন ব্যবস্থা ও নির্বাচন অনুষ্ঠান করা সহজ হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এক রিটের শুনানি শেষে আদালত এই রুল দেন। রিটকারীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণেই ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেয়া হয় জাতির জনক হিসেবে। পাশাপাশি জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। দীর্ঘদিন পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 নাগরিক। সোমবার রিটের প্রাথমিক শুনানি হয়। পরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ রুল জারি করে। গণতন্ত্র সংবিধানের একটা মূল কাঠামো এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনও সংবিধানের একটা মূল কাঠামো। যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন। স্বেচ্ছাচারিতার ভিত্তিতে যেন সংবিধান প্রণয়ন না করা, সংবিধান সংশোধন করা না হয়, এবং যার ফলে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যাতে ক্ষমতা চিরস্থায়ী হয়।
তো এটা যাতে না হয় এই জন্যই আমরা এই মামলাটা করেছি। অ্যাটর্নি জেনারেল জানান, রিট আবেদনকারীদের দাবি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল নীতিতে আঘাত করা হয়েছে। সবকিছু পর্যালোচনার পর রাষ্ট্রপক্ষ চূড়ান্ত শুনানিতে অংশ নেবে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশের তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। রাষ্ট্রপক্ষকে ৮ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আয়নাঘরের কর্তাদের ব্যবহার করে ব্যাংক দখলের অভিযোগ এস আলমের বিরুদ্ধে। সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের অভিযোগ, ডিজিএফআই অফিসে নিয়ে তাদের পদত্যাগে বাধ্য করা হয়। এরপরই একচ্ছত্র আধিপত্য নিয়ে ব্যাংক লুটে নামেন সাইফুল আলম। ৫ আগস্ট সরকার পতনের পর ৭ আগস্ট এসআইবিএল ব্যাংকে যান পুরনো পরিচালনা পর্ষদের সদস্যরা। তাদের সমর্থন করায় মাসুদ নামের এক কর্মকর্তাকে পিটিয়ে আহত করে ব্যাংকটির এস আলম সমর্থিত গ্রুপ। মতিঝিলের ব্যাংকপাড়ায় যাদের নাম পটিয়া গ্রুপ। আহত ব্যাংকার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। মূলত নিজ এলাকার লোকদের দিয়ে ব্যাংক দখল করে নানা জালিয়াতির অভিযোগ এস আলমের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে। ২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করেন এস আলম গ্রুপের কর্ণধার। ওই বছরের অক্টোবরের ৩০ তারিখ তখনকার পর্ষদ সদস্যদের অপহরণ করে পদত্যাগে বাধ্য করানোর অভিযোগ এস আলমের বিরুদ্ধে। গাড়ি থেকে আরও ২ জন নেমে পড়ল, নেমে আমাকে ব্যারিকেড দিল। আমি তখন বাধ্য হয়ে গাড়িতে বসতেছি। আমি দেখলাম আমার পায়ের নিচে একটা নেম প্লেট, গাড়ির নেম প্লেট আছে এবং সেখানে লেখা আছে ডিজিএফআই। এটা স্পষ্ট আমি দেখতে পেলাম। গাড়ি যেতে যেতে অল্পক্ষণের মধ্যে কচুক্ষেত বাজারের কর্নারে একটা 10তলা বিল্ডিং, নতুন একটা বিল্ডিং তখন হয়েছে, ওই বিল্ডিংয়ের কাছে নিয়ে আসলো এবং ওই বিল্ডিংয়ের গেটের ভিতরে গেল। যাওয়ার পরে ওদের কাছে অনেক রকম পাসওয়ার্ড দেখলাম। ওই পাসওয়ার্ড দিয়ে গেটগুলো খোলার পরে লিফটে উঠাইলো। লিফটের 9তলা না 10তলা গেলাম আর কি, নাই ওইখানে একটা লাউঞ্জে নিয়ে আমাকে বসাইলো। সম্প্রতি আয়নাঘর হিসেবে পরিচিতি পাওয়া রাজধানীর কচুক্ষেত এলাকায় সামরিক গোয়েন্দা পরিদপ্তরের সে সময়কার কর্মকর্তারা এসআইবিএল এর পরিচালনা পর্ষদের সদস্যদের পদত্যাগে বাধ্য করান বলে অভিযোগ অপহৃতদের। পকেট থেকে একটা কাগজ বের করে আমাকে দিল। ওখানে লেখা আছে যে স্বেচ্ছায় আমি পরিচালক পদ ও চেয়ারম্যান পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি যে কী নিয়ে আসছেন বেটা, আমি চোর না ডাকাত না এদেশের কোনো একটা দুষ্কৃতিকারী, হ্যাঁ, না আমি কোনো বেআইনি লোন দিছি, হ্যাঁ, না আমি ঋণ খেলাপি, আমি কেন রিজাইন করব? তখন আমাকে বলে, স্যার আমি নির্দেশিত। কার দ্বারা? আমার ডাইরেক্টর জেনারেল মহাশয় করতে সাইফুল আবেদিন। তখন আমি বললাম যে দেখেন আপনি এটা ওনাকে ডাকেন না, আমি কথা বলি। কয় স্যার আমাকে নির্দেশ দিয়েছে, আমি তো আর এর বেশি যেতে পারবো না, আমি একজন ব্রিগেডিয়ার মানুষ। এসআইবিএল লাভজনক ব্যাংক থেকে এখন অনেকটাই ধ্বংসের দ্বার প্রান্তে। এস আলমের স্বেচ্ছাচারিতা থেকে বাঁচাতে এখন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2 বছর পর আবারও আলোচনায় এমপক্স বা মাঙ্কি পক্স। এরই মধ্যে এশিয়া মহাদেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে, ফলে বাংলাদেশেও নিতে হয়েছে বাড়তি সতর্কতা। বিশেষজ্ঞরা জানিয়েছেন সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এই ভাইরাসের, তবে যাদের গুটি বসন্তের টিকা নেওয়া রয়েছে তারা কিছুটা সুরক্ষিত। সংক্রমণ মাত্রা বেড়ে যাওয়ায় 2022 সালের পর মাঙ্কি পক্স বা এমপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে দেশেও এই বিষয়ে সতর্কতা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা এবং পিঠে ও পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানান সংক্রমিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ হলে সুস্থ ব্যক্তি আক্রান্ত হতে পারে। তবে অন্য একটি গবেষণা বলছে সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলেও সংক্রমণ ঝুঁকি থাকে। এটা হচ্ছে মেইনলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু তারপরেও যদি মানে খুব কাছাকাছি কেউ
থাকে, বেশ অনেকক্ষণ ধরে একটা কন্ট্যাক্ট থাকে। তো ওই ধরনের একটা ঘটনা যদি ঘটে তাহলে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই মুহূর্তে যে অ্যালার্মটা চলতেছে এটা হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে ক্লোজ কন্ট্যাক্ট নেই এমন লোকগুলো এফেক্টেড। তারা এটা ধরে নিতে পারা যায় যে লিনেন থেকে হতে পারে, বেড লিনেন্স অর টাওয়েলস হোয়াট উই শেয়ার্ড, এখান থেকে হয়তো স্প্রেড হয়েছে। আর এরকম ধরে নিতে পারা যায় যে রেসপিরেটরি ড্রপলেট, আপনি কথা বলছি, মুখোমুখি কথা বলছি, আমার মুখ থেকে বা ইয়ে থেকে হাঁচি কাশি স্নিজ বা যে কোনো মুখ থেকে কোনো ড্রপলেট যাচ্ছে এফেক্টেড পারসনের, সেটা আরেকজন এফেক্টেডকে এফেক্ট করছে। তারা জানান গুটি বসন্তের টিকা এমপক্স কিছুটা প্রতিরোধ করতে পারে। দেশে 1980 সাল পর্যন্ত এই টিকা দেয়া হয়েছিল। এখন নতুন করে 2টি টিকা আবিষ্কার হলেও তা দেশে পাওয়া যায় না। আমাদের অবজারভেশনটা হচ্ছে যে 1978 সালের পূর্বে বা 80 সালের পূর্ব পর্যন্ত যাদেরকে স্মল পক্সের ভ্যাকসিন দিয়েছে তাদের মধ্যে মাঙ্কি পক্সের প্রকোপ, সিভিয়ারিটি বা যে কোনো কিছু কোনো একটা কারণে কম পাওয়া যাচ্ছে। হয়তো ভাইরাস গ্রুপের সিমিলারিটির জন্য হচ্ছে বা ইয়েতে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে এ বিট প্রোটেকশন ইজ প্রোভাইডেড বাই দ্যাট প্রিভিয়াস ওয়ান স্মল পক্স। এখন পর্যন্ত বলা হচ্ছে, কিন্তু এটা কতখানি ওরকম করে তো স্টাডি হয় নাই, কিন্তু এটা প্রোটেকশন দিবে। আর এটার এগেনস্টেও ভ্যাকসিন হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো অ্যাভেলেবল না। বিশেষজ্ঞরা বলছেন কারো মধ্যে কোনো লক্ষণ দেখা দিলে IEDCR এ যোগাযোগ করতে হবে। আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি এবং আমরা প্রস্তুত আছি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আফ্রিকার কয়েকটি দেশে দেখা দিয়েছে এমপক্স। এই অবস্থায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এমপক্স খুব একটা প্রাণঘাতী নয়। চলতি বছরের শুরু থেকে গত জুলাই পর্যন্ত এমপক্সে 14,500-র বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এতে মারা গেছে অন্তত 450 জন। 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের হার বেশি এবং মৃত্যুর হার বেড়েছে 19%। এমপক্স রোগের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস। এটি স্মলপক্স বা গুটি বসন্তের গোত্রীয় ভাইরাস হলেও বিশেষজ্ঞদের মতে এমপক্স অনেক কম ক্ষতিকারক। এমপক্সের প্রধান 2টি ধরন, ক্লেড 1 এবং ক্লেড 2। ইউরোপে ছড়িয়েছে ক্লেড 2 ভাইরাস। ক্লেড 2 ভাইরাসে মৃত্যুহার কম, কিন্তু আফ্রিকায় ছড়ানো ক্লেড 1 ধরনটি গুরুতর। এর মৃত্যুহার 100 জনের মধ্যে 4 জন। 85 থেকে 90% রোগীর ক্ষেত্রে ঠিক সময়ে হাসপাতালে ভর্তি করলে এই রোগ সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব, কিন্তু দেরি হলে শরীরে ছড়িয়ে পড়লে আশঙ্কা বাড়ে জটিলতা। তবে রোগের মাত্রা বেশি হলে আফ্রিকার দেশগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চিকিৎসার সুবিধা দেয়া যায় না রোগীদের। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফুলে যাওয়া পিঠে এবং পেশিতে ব্যথা হওয়া। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠে গেলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে হাতের তালু এবং পায়ের তলা সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। এমপক্স সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ এবং যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের কাছাকাছি থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকে। সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক, বিছানার চাদর সহ যে কোনো জিনিসপত্র থেকে ভাইরাসটি ছড়াতে পারে। এশিয়ার সংক্রামক ব্যাধি এমপক্স প্রথম শনাক্ত হয়েছে পাকিস্তানে। 3 জন রোগী শনাক্তের পর দেশ জুড়ে সতর্কতা জারি করেছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। 2011 সালে সংসদ ভবনের সামনে পুলিশের লাঠি পেটায় আহত হওয়ার ঘটনায় মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বিপ্লব কুমারের বিরুদ্ধে এই মামলা করেন। সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2011 সালের 6 জুলাই হরতাল ডেকেছিল বিএনপি। সংসদ ভবনের সামনে বিএনপির সংসদ সদস্যদের নিয়ে মিছিলের চেষ্টা করেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। এ সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি থেকে বেধড়ক পিটুনির শিকার হন তিনি। তখনকার অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি হারুনুর রশিদ ও সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার এই হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ করেছেন জয়নুল আবেদিন ফারুক। ওই ঘটনার 13 বছর পর হত্যা প্রচেষ্টার অভিযোগে হারুন ও বিপ্লব সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির এই নেতা। সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানায় গিয়ে তিনি মামলা করেন। এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি কিনা দেখিনি।
হারুন, বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে আমরা হত্যা মামলা করেছি, হত্যা প্রচেষ্টার মামলা। এই মামলা গ্রহণ করেছেন, মামলা তারিখ আমার লয়ারের কাছে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একজনই বাদী, আমার সহকর্মীরা সব সাক্ষী। পুলিশের হামলার সময় লক্ষ্মীপুর 4 আসনের তৎকালীন সংসদ সদস্য ABM আশরাফুদ্দিন নিজাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি থানায় মামলা দায়ের করতে গেলে তা গ্রহণ করেনি পুলিশ। পরে আদালতে গেলে হামলার ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার নিয়ে কোনো ধরনের নেতিবাচক মনোভাব পোষণ না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীতে একাধিক অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে। সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছিলেন দলের অন্য নেতারাও। দেশ গঠনে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে জানিয়ে অন্তর্বর্তী সরকার নিয়ে কোনো ধরনের নেতিবাচক কথা না বলার আহ্বান জানান মির্জা ফখরুল। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন দিতে শক্ত করে দাঁড় করে রাখতে হবে। তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যা ধ্বংস হয়ে গিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। এখন এই সময়ে কোনো নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়া একেবারেই ঠিক কাজ হবে না। এর আগে স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সর্বাত্মকরণে সমর্থন জানাই। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ট স্পানিয়ের। পরে এই বৈঠক নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পট পরিবর্তনের পরে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, গণতন্ত্র, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে সমর্থন দিতে পারে তাদের পক্ষ থেকে। সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনার পতন থেকে শুধুমাত্র আওয়ামী লীগ নয়, জামাত বিএনপি সহ সব দলকেই শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এরপরে যারা দেশ পরিচালনায় আসবেন তারা যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়, একই রাস্তায় যেন তারা না চলেন। এখান থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। মানুষের সঙ্গে জুলুম করলে কী পরিণত হয় সেটা সবার শিক্ষা নেওয়া উচিত বলেও তিনি জানান। আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয়, এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না, এটা জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, যারাই মানুষের জন্য তাদের সবাইকে নিতে হবে, যাতে একই গর্তে বারবার জাতির পা না পড়ে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল দীপুমণিকে গ্রেপ্তার করে। ডিবি গুলশান বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ তার বাড়িতে হামলার ঘটনায় দীপুমণি ও তার বড় ভাই জেআর ওয়াদুদ টিপুকে আসামি করে মামলা দায়ের করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির দুর্নীতির অভিযোগ তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই কমিটি ঢাকা সহ সকল জেলা শিল্পকলা একাডেমির দুর্নীতির অভিযোগও তদন্ত করবে। সোমবার শিল্পকলা একাডেমিকে অভিযোগ তদন্তে প্রয়োজনীয় তথ্যাদি ও রেকর্ডপত্র দিতে চিঠি ইস্যু করেছে দুদক। চিঠিতে বলা হচ্ছে, লাকির বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, কর্মকর্তা নিয়োগে অনিয়ম সহ বিভিন্ন দুর্নীতি, ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ সহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গত 12 আগস্ট পদত্যাগ করেন লিয়াকত আলী লাকি। 17 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকার অনেক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার প্রায় সবই নেতিবাচক। কিন্তু দেশবাসী চায় পুলিশ হোক জনগণের প্রকৃত সেবক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা কেবল প্রশ্নবিদ্ধ নয়, বরং ন্যাক্কারজনক। আন্দোলন থামাতে মারাত্মক মারণাস্ত্র ব্যবহার করেছে তারা। জনগণের সেবক হিসেবে নয়, ছাত্র জনতার আন্দোলনে প্রতিপক্ষ হিসেবে অবস্থান ছিল পুলিশের। তাই অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশের অনেক সদস্যকে করা হয় চাকুরিচ্যুত। বাধ্যতামূলক অবসর ও বদলির পাশাপাশি বাহিনীতে ঘটে বড় রদবদল। এরই অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক অপারেশন এরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলন চলার সময় গত 31 জুলাই ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের ওপর চড়াও হন তিনি। নাহিদের অভিযোগ, সে সময় মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দেন আরশাদ। আমরা যাচ্ছিলাম, পরে আমাকে আপনি দেখেছেন যে পুলিশ, ওনার নাম আরশাদ, উনি আমাকে মুখ চেপে ধরে এবং বলে যে যদি আরেকটা কথা বলিস তাহলে তোকে মেরে ফেলবো। গুলি করে করে লাস্টটা মনে লাগছে স্যার, কিন্তু গুলি করলে মোর একটা আহত হয়, একটাই যায় স্যার, বাকি ডিজাইন। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিস্থিতি জানাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেখানে উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ওয়ারী বিভাগের ওই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের ধনকুবের ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার রাজকীয় ক্ষমা পেয়েছেন। দেশটির পার্লামেন্ট সিনাওয়াত্রার কন্যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার একদিন পর এই ক্ষমা পেলেন তিনি। এতে তাঁর প্যারোল 2 সপ্তাহ কমেছে বলে জানান তার আইনজীবী। আদালত ক্ষমতার অপব্যবহার ও অন্যান্য অভিযোগে তাকে 8 বছরের কারাদণ্ড দেন। কারাগারের প্রথম দিনই অসুস্থ হয়ে পড়লে তাকে ব্যাংককের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যগত কারণে এই হাসপাতালে 6 মাস আটক ছিলেন সিনাওয়াত্রা। তারপর গত ফেব্রুয়ারিতে প্যারোলে মুক্তি পান সাবেক এই প্রধানমন্ত্রী। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় 24 ঘন্টাতে আরও 16 ফিলিস্তিনির প্রাণ ঝরেছে। রবিবার মধ্য গাজার একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় 4 জন, নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমাবর্ষণে 1 শিশুসহ 6 জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কয়েকটি এলাকায় বোমা হামলায় 6 ফিলিস্তিনি প্রাণ হারান। গাজায় 10 মাস ধরে চলা হামলায় 40,000-এর বেশি মানুষ এরই মধ্যে প্রাণ হারিয়েছেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনের সেনারা। তারা সেখানে আরেকটি সেতু ধ্বংস করেছে এর মধ্যে। এ নিয়ে 1 সপ্তাহের মধ্যে 2টি সেতু ধ্বংস করল ইউক্রেন সেনারা। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ওই অঞ্চলে 74টি গ্রাম দখলের দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেন আলোচনায় বসতে চেয়েছিল, এমন খবর অস্বীকার করেছে মস্কো। এবারে খেলার খবর জানাচ্ছি। বীরের বেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে ফিরলেন তামিম ইকবাল খান।
তবে কোনো ম্যাচ বা অনুশীলনের জন্য নয়, সোমবার বিসিবিতে তিনি সময় কাটিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট বোর্ডের কার্যালয় ও অবকাঠামো পরিদর্শন করেন উপদেষ্টা। সোমবার দুপুরে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগেই সেখানে পৌঁছান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। স্টেডিয়ামের মূল মাঠ, বিসিবি কার্যালয়, ইনডোর অনুশীলন সুবিধা ও একাডেমিক গ্রাউন্ড যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ঘুরিয়ে দেখান তামিম। টি-20 বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে অনুশীলন করা বাংলাদেশ নারী দলের সাথে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পরে তিনি জানান বিসিবি ও এর অবকাঠামোর প্রয়োজনীয় উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। বিসিবির প্রধান নির্বাহী জানান আগামী অক্টোবরে বাংলাদেশ নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে, যদিও এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আইসিসি। এটা সিদ্ধান্তের ব্যাপার, এটা সিদ্ধান্তের ব্যাপার। আমরা আমাদের প্রিপারেশন নিয়ে উই আর কনফিডেন্ট। এখন বাড়তি বিষয়গুলো কিন্তু আসলে অন্যান্য সংস্থা বা রাষ্ট্রেরা জড়িত, সেই ব্যাপারে আসলে আই ক্যানট মেক এনি কমেন্টস। দে আর পজিটিভ অ্যাবাউট আওয়ার অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড দে আর কনফিডেন্ট যে তোমাদের যে ক্যাপাবিলিটি বা তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট, বাট ট্রাভেল রেস্ট্রিকশনটা তাদের জন্য একটা মূল চ্যালেঞ্জ। বিসিবি সভাপতি নাজমুল হাসান এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তবে তার পদত্যাগের পর নতুন নেতৃত্ব বেছে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বিসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দীর্ঘদিনের সংগঠক ও জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুস। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আগামীকাল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বেঙ্গল টাইগাররা। নেপালের আনফা কমপ্লেক্সের ম্যাচ শুরু হবে বিকাল 4:15টায়। 22 আগস্ট নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 2015 থেকে এখন পর্যন্ত 5টি আসরে 3বার রানার্স আপ হলেও গত আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে টাইগাররা। এবার ভালো ফলাফলের প্রত্যাশা নিয়ে মিশনে নামবে এই দলটি। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। ইউনিয়ন বাদে স্থানীয় সরকারের সকল প্রতিনিধি অপসারণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে হাইকোর্টের রুল জারি। ব্যাংক দখলে ডিজিএফআইকে ব্যবহার করতেন এস আলম, এসআইবিএল এর 2 জনের অভিযোগ। এমপক্সে কেউ আক্রান্ত না হলেও সতর্ক বাংলাদেশ, সুরক্ষা পাবে গুটি বসন্তের টিকা গ্রহণকারীরা। দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।